This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. স্বামী বিবেকানন্দ সেই বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছিল। আমি এক রাতের মধ্যে স্বামী বিবেকানন্দের বাড়ি রাজ্য সরকার থেকে, কর্পোরেশন থেকে কিনে দিয়েছিলাম। তাই স্বামী বিবেকানন্দের বাড়ি আজও স্বামী বিবেকানন্দের বাড়ি হিসেবে চিরকাল থাকবে। খ্রিস্টান নিবেদিতার বাড়ি কে কিনে দিয়েছিল? আমি কিনে দিয়েছিলাম। দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক কে করে দিয়েছে? বেলুর মাঠে এত জেটি কে করে দিয়েছে? যখন যা বলেছিলাম সব করে দিয়েছি। আপনারা স্থাপিয়াছ জগতের দেবতারে নহে, রবীন্দ্রনাথের দীনদান কবিতার অংশ। সেখানে ওই দাম্ভিক রাজার মণিমাণিক্য ভরা মন্দির ছেড়ে গাছের তলায় নাম কীর্তন করছিলেন এক সাধক। কারণ তার মতে ওই ঝাঁ চকচকে মন্দিরে দেবতা নেই, রাজদম্ভ আছে। দেখুন, রবীন্দ্রনাথ তো চলে গেছেন বহুদিন হলো। যদি থাকতেন তাহলে অনেক কিছু হয়তো হতো। অন্তত এটা তো নিশ্চিত যে এখনকার ভোট প্রচার দেখে নিঘাত ওই দীনদান পার্ট 2টা লিখে ফেলতেন। আগে বলা হতো যে ভোটের সময়, অন্য সময় খুঁজে পাওয়া যায় না, কিন্তু অ্যাটলিস্ট ভোটের সময়টা ওই নেতা নেত্রীরা অন্তত হাত জোটটা করে। এবারও করছেন, কিন্তু মঞ্চর থেকে প্রেস কনফারেন্স সব জায়গায় হাত জোড় থাকছে, কিন্তু খালি আমি আমি আমি, মাঝে মধ্যে হাম শোনা যাচ্ছে। শনিবার দিল্লিতে বসে হাম হাই কমান্ড বলে হুঙ্কার দিয়েছিলেন ওই কাগজে কলমে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আর শনিবার থেকেই ফের আমি আমি বলতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানে তিনি আমি বলেন, এটা আমরা শুনি যে আবাসের বাড়ি, রেশনের চাল, লক্ষ্মীর ভাণ্ডার সবইতেই আমি আছে, মানে আপনি করে দিয়েছেন সব, সেটা সবাই জানেন। তাও মনে করিয়ে দিতে আমি বলেন। সেদিন রামকৃষ্ণ মিশনের পাশে দাঁড়ানোর কথা বলেছিলেন, বিবেকানন্দ নিবেদিতার বাড়ির কথা বলেছিলেন, আজ বেলুর মঠের জেটি আর দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকের কথাও বললেন। তবে হ্যাঁ, এবার প্রথম নয়, 2022 সালের 21শে জুলাইতেও বিবেকানন্দ আর নিবেদিতার বাড়ির কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বামী বিবেকানন্দের বাড়িটাও কিন্তু আমাদের গভর্নমেন্ট করে দিয়েছে, নিবেদিতার বাড়িটাও আমরা করে দিয়েছি। মনে রাখবেন, দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকও আমরা করে দিয়েছি, অনুকূল ঠাকুরের জায়গাতেও আমরা জায়গা দিয়েছি, ওঙ্কার ধামেও আমরা জায়গা দিয়েছি। মানে বক্তব্যগুলো এক আছে, সময়টা বদলেছে, কিন্তু আমিত্বটাও একই আছে। সুকুমাররা যদি বেঁচে থাকতেন না, নিঘাত বলতেন, জানেন তো, আমির আমি, আমির তুমি, আমি দিয়ে যায় চেনা। এই বিজেপি যখন প্রচার করে যে রামলালাকে আমরা তাঁবুত থেকে মন্দিরে এনেছি, রামলালাকে আমরা মাথার ওপর ছাদ দিয়েছি, তখন তো এই প্রশ্নটা ওঠে, স্পর্ধা এই জায়গায় যেতে পারে? দাবি যে রামকে বাড়ি দিয়েছেন, যিনি গোটা বিশ্বের বাড়ি দিয়েছেন বলে তারা নিজেরাই প্রচার করেন, সবাইকে যিনি দেখেন তার নাম করে সবাই সেটা প্রচার করেন, অথচ তাকে বাড়ি দেওয়া হয়েছে। এরকম একটা স্পর্ধা কী করে হয়? যারা বলেছেন তারাই আবার মাঝে মধ্যে সেগুলো ভুলে যান, জানেন তো। মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্য দাবি করছেন স্বামী বিবেকানন্দর বাড়ি উদ্ধার করে দিয়েছেন, সিস্টার নিবেদিতার বাড়ি উদ্ধার করে দিয়েছেন। আচ্ছা, যে যুগপুরুষ একটা জাতিকে উদ্ধার করে দিল, তার বাড়ি উদ্ধার করাটা তো আমাদের পবিত্র কর্তব্য। স্বামীজির আদর্শে যিনি ভারতকে ঘরবাড়ি করে নিলেন, 1897-এ প্লেগে কলকাতার আবর্জনা সাফ করে আর্তের সেবা করে শয়ে শয়ে বাঙালিকে রক্ষা করলেন, সেই ভগিনী নিবেদিতার বাড়ি রক্ষা করাটা সেটা তো আমাদের পরম পবিত্র কর্তব্য। আমরা আমাদের কর্তব্য করছি মাত্র, সেটা নিয়ে বড়াই করাটা একটু বাড়াবাড়ি নয়? অবশ্য বেলুড় মঠ এই বড়াই নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি, তবে তারা দেয়। ওই নির্মল মাঝি যখন
মমতা বন্দ্যোপাধ্যায়কে মা শারদার অবতার বলেছিলেন, তখন বেলুড় মঠের তরফে কিন্তু কঠোর প্রতিক্রিয়া এসেছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার এই রামকৃষ্ণ মিশনের কয়েকজন সাধকের বিরুদ্ধে যে অভিযোগটা আনলেন, সেটা তো মানে এর আগে আমরা কোনোদিন দেখিনি। সরাসরি কয়েকজন সাধুর বিরুদ্ধে ভোটে প্ররোচনার অভিযোগ তুলেছেন, আর সেটা নিয়ে বেলুড় মঠের তরফে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল, আসেনি। তারা হয়তো আসলে রামকৃষ্ণ মিশন মঠ এরা চিরকালই ওই রাজনীতিকে এড়িয়ে চলে। রাজনীতিকদের ছোঁয়া যে কি ভয়ঙ্কর এবং সেই ছোঁয়া লাগলে ধর্মের যে কি অবস্থা হয়, সেটা অবশ্য আমি আপনি প্রতি পদে একদম হাড়ে হাড়ে টের পাই। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক অভিযোগ করেছেন, মমতার রাজনৈতিক প্রতিপক্ষের তরফেই তার উত্তর এসছে, মিশনের তরফ থেকে আসেনি। ঝাড়গ্রাম থেকে যৌথ সভায় ভাষণ রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দাবি করেছেন রামকৃষ্ণ মিশন তার জীবন তৈরি করে দিয়েছে। একটা বাক্য, মানে এক ঢিল দুই পাখি শিকার হয়ে গেল। এক, মোদী রামকৃষ্ণ মিশনের পাশে দাঁড়ালেন, আর দুই, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বহিরাগত আক্রমণকে ভোঁতা করার চেষ্টা করলেন। মোদীকে তো কিছুতেই বাংলার ভিসা দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেতারা, তা মোদী বললেন বাঙালির রামকৃষ্ণ মিশনই তার জীবন গড়ে দিয়েছে। অতএব তিনি তো বাংলার আপনজন অলরেডি হয়ে গেছেন, মানে প্রায় জীবন গড়ে দেওয়া মানে কি, জীবনের শুরু, নবজন্ম, মানে জন্মসূত্রেই তিনি বাঙালি, এটাই তো বুঝিয়ে দিলেন নরেন্দ্র মোদী। पूरा देश जानता है मेरे जीवन को गढ़ने में रामकृष्ण मिशन का कितना बड़ा योगदान है, मेरा रामकृष्ण मिशन से कैसा निकट का नाता है। प्रधानमंत्री होने के बाद भी जब भी अवसर मिला, अगर रात्रि को रुकना था तो रामकृष्ण मिशन के सन्यासियों के साथ जाकर के रुकता हूं। এটা নি, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার তাই না? গ্যামলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজায়? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে, তাকে ভি গার্ড দিয়ে সুরক্ষিত রাখুন। ভি গার্ড, ইন্ডিয়াস নাম্বার 1 স্টেবিলাইজার। বক্তব্যটা শুনলেন? শুনছিলাম, এর মধ্যে অনেকগুলো ভালো পয়েন্ট রয়েছে এবং আমি খুব অবাক হব যদি তৃণমূল কংগ্রেসের কেউ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যকে হাতিয়ার না করেন। তবে এটাও সত্যি যে তৃণমূলের কেউই আগ বাড়িয়ে এখন অবধি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে কিচ্ছু বলেননি, আর কেউ কিন্তু কিচ্ছু না, অভিষেক বন্দ্যোপাধ্যায় না। আসলে খেলাটা বেশ কঠিন, তো প্রতিপক্ষ জম্পেশ, তাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই খেলছেন। মোদী আজ বলার পর মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই পাল্টা বলবেন, তবে কয়েকদিন পর তিনি হয়তো পুরো বিষয়টা সব দেখে শুনে বুঝে তারপর বলবেন, চট জলদি কিছু বলবেন না। খুব মন দিয়ে খেয়াল করুন, এবার কয়েকটা কথা বলবো, এগুলো আমরা নিজেদের থেকে কিছু বলছি না, দুই নেতা নেত্রী যা বলছেন সেটাকেই নেড়ে চেড়ে দেখার চেষ্টা করছি। কারণ ওই বললাম, এখন তো লড়াইটা এই দুজনের মধ্যে, খেলছেন যা এই দুজন খেলছেন, এবার কী নিয়ে খেলছেন, কিভাবে খেলছেন, সেটা আগুন কি না, সেটা একটু নেড়ে চেড়ে দেখার চেষ্টা করছি। দেখুন, মোদী অভিযোগ করেছেন সংখ্যালঘু ভোট ব্যাংককে বার্তা দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে নিশানা করেছেন। যদি সত্যি বার্তা দেওয়াটাই যদি সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য হয়, তাহলে কোন বার্তাটা চারিদিকে ছড়িয়ে গেল, কিভাবে গেল? মোদী আজ বললেন যে রামকৃষ্ণ মিশন তার জীবন গড়ে দিয়েছে। এবার তৃণমূল বলতে পারে, দেখেছো রামকৃষ্ণ মিশন মোদীকে তার মানে তৈরি করেছে। উনি সহজে তো তৈরি হয়নি, বাংলার অবদান আছে মোদী তৈরি হওয়ার পেছনে। মোদী বললেন রামকৃষ্ণ মিশনের সঙ্গে তার নিবিড় যোগ, নিবিড় সম্পর্ক, সেটা অবশ্যই ব্যক্তিগত সম্পর্ক, আধ্যাত্মিক আশ্রয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো অলরেডি অভিযোগ করেছেন রামকৃষ্ণ মিশনের কারো কারো সঙ্গে বিজেপির যোগাযোগ আছে। মোদী কি সেই যোগাযোগের যে অভিযোগটা, সেটাকেই কোথাও গিয়ে মান্যতা দিয়ে ফেললেন? মোদী বলেছেন সময় পেলেই তিনি রামকৃষ্ণ মিশনে যান, ওই সন্ন্যাসীদের মধ্যে রাত্রিবাস করেন। আর যেহেতু রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা গেরুয়া আবাসন পড়েন, তাই কি গৈরিক মিশনের সঙ্গে গৈরিক রাজনীতি, যেটা মানে গেরুয়া রাজনীতি আর গেরুয়া মিশন, দুটোকে মিলিয়ে দেওয়ার একটা সুযোগ পেয়ে গেল তৃণমূল। কিন্তু
সমস্যা কী জানেন, এটা ওই রান্নায় না লবণ দেওয়ার মতো বিষয়। অল্প দিলে স্বাদ ঠিক আছে, মানে যদি যথাযথ পরিমাণে পড়ে, কিন্তু একটু কম পড়লে আলুনি, আর যদি একটু বেশি পড়ে যায় তাহলে নুন পোড়া। মমতা বন্দ্যোপাধ্যায় পাকা রাঁধুনির মতোই মঞ্চে দাঁড়িয়ে ওই ইস্যুর খিচুড়িতে খুন্তি নেড়েছেন। রান্নাটা কঠিন বলেই সম্ভবত একদম নিজেই দায়িত্বটা নিয়েছেন, অন্য কাউকে দেননি। ওই বাঁকুড়ার সভায় রামকৃষ্ণ মিশন সম্পর্কে পরিষ্কার বলেছেন যে তার কোনো বিরূপ মনোভাব নেই, বরং উল্টো প্রশ্ন তুলেছেন মোদি কবার জয়রামবাটি আর কামারপুকুরে এসেছেন। অর্থাৎ যা বক্তব্য আগের, সেই বক্তব্যের মধ্যে জাস্ট একটু রাজনৈতিক টুইস্ট এনেছে। মনে রাখবেন, নরেন্দ্র মোদী এই লোকটি, মানে মানুষটি, আমি কি বলেছিলাম, জয়রামবাটি তো সারদা মায়ের জন্মস্থান। আমি একবার নয় 1000 বার এসেছি, আপনি কবার গেছেন? ইলেকশনের সময় ভোট দেখানো, লোক দেখানো, টাকা দিয়ে আমি দেখছি গাড়িতে করে নিয়ে যাচ্ছে, ধোসা খাওয়াচ্ছে, রাস্তায় ধোকলাম, ওই সমস্ত দোকানগুলো বলে না, ওই সমস্ত যখন যা বলেছিলাম সব করে দিয়েছি। আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হবো? আর আমি অসম্মানী বা কেন করবো? আমি তো কয়েকদিন আগেও মহারাজ অসুস্থ ছিলেন, তাকে দেখতে গিয়েছিলাম। সেটা নয়, আমি বলেছি 2-1 জনের কথা। মোদি বললেন তিনি বেলুড় মঠে বহুবার গেছেন, সন্ন্যাসীদের মধ্যে থেকেছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুললেন যে জয়রামবাটি কামারপুকুরে কতবার এসেছেন। কি মনে হচ্ছে মোদি বেলুড় মঠের প্রসঙ্গ তোলার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় জয়রামবাটির কথা জিজ্ঞেস করেছেন? আসলে কিন্তু তার ঠিক উল্টোটা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়ার সভা আগে হয়েছে, মোদির ঝাড়গ্রামের সভা পরে হয়েছে। তাহলে তৃণমূল নেত্রী কি আগের থেকেই বুঝতে পেরে গেছিলেন যে মোদি বেলুড় মঠে থাকার সময় ওই সেই কথাগুলো, সন্ন্যাসীদের মধ্যে কীভাবে তিনি সময় কাটিয়েছেন, কীভাবে তার আধ্যাত্মিক যোগ ঘটেছে, এই কথাগুলো নিঘাত বলবেন? সেই জন্যেই কি তিনি আগে ভাগে এই প্রসঙ্গটা তুলে পাল্টা একটা প্রশ্ন ছুড়ে দিলেন? এবার দেখুন, এটা দেখে কেউ কেউ আপনারা বলতে পারেন এ তো পুরো ওই সাপের হাঁচি বেঁধে চেনের মতো ব্যাপার হয়ে গেল। আর যদি এটাকে রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে দেখেন, মানে ধরুন কোনো ওই বামপন্থী নেতারা তারা যদি দেখেন তারা ফের একবার নিশ্চয়ই সেটিংয়ের অভিযোগ তুলবেন। দেখেছো কি আন্ডারস্ট্যান্ডিং, কি বলতে পারেন সেটা আগের থেকে বুঝে ফেলছেন। আমরা শুধু দেখছি আর ভাবছি, জানেন তো, কিছু কিছু বিষয়, যে বিষয়গুলো সম্পূর্ণ হয়তো ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছে, সুযোগ সুবিধে অনেক কিছুর ওপর নির্ভর করে। ছেলে মানুষই না এরকম কম্পিটিশানগুলো, তুমি কতবার গেছো, আমি এতবার গেছি, তুমি ওখানে গেছো, আমি এখানে গেছি, এগুলো আজকাল রাজনৈতিক ইস্যু। মানে এগুলো দেখে আবার এটা ভেবে বসবেন না যে রাজনীতিতে কি ইস্যু কম পড়েছে, মানে একদম পুরো জায়গাটায় খরা চলছে নাকি, ইস্যুর খরা, মানে রাজনৈতিক বক্তব্যের খরাই কি চলছে? সব আছে, নিশ্চিন্তে থাকুন, যথাযথভাবে সব আছে। কিন্তু আসলে রাজনীতিকরা অত্যন্ত সচেতনভাবে আসল রাজনৈতিক ইস্যুগুলোকে এড়িয়ে চলছেন। কারণ সেগুলোকে যদি আপনারা ধরতে যান তাহলে তো আবার অনেক কিছু প্রশ্ন উঠে যাবে এবং অনেক কিছু করার দায়িত্ব সব এসে বর্তাবে। সেটা তো হতে পারে না। দেখুন, এটাও তো আপনাদের মাথায় আসতে হবে যে এই গোটা ব্যাপারটা যদি সেই জায়গার থেকে রাজনৈতিক যে জিনিসগুলো, যেগুলোর জন্য রাজনীতি, সেই বিষয়গুলোকে এড়িয়ে যান, তাহলে পড়ে রইল কী নিয়ে এরা খেলাধুলো করছেন? যেটা ছেলে মানুষই বলছেন, ছেলে মানুষই বললে কী নিয়ে করছেন? খুব সিম্পল ব্যাপার, ভোট নিয়ে, নির্বাচন নিয়ে। ভোটের রাজনীতিটাই এখন আসল রাজনীতি। আপনার আমার জন্য যে রাজনীতি, আপনার আমাকে ভালো রাখার জন্য যে রাজনীতি, সেটা তো এখন ব্যাক স্টেজে রয়েছে, পেছনের সিটে খুঁজে পাবেন না। দেখুন, আপনাদের সামনে একটু বলি, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করেই সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করতে শুরু করলেন, অনেকেই বলছেন হঠাৎ এইটা নিয়ে কেন পড়লেন, কেন এদের আক্রমণ করার দরকার ছিল, এরা তো সাথে পাচে কিছুতে নেই। নরেন্দ্র মোদী এই মাঝখানে চান্স পেয়ে গেলেন। তিনি তো অভিযোগ করেছেন যে সংখ্যালঘু ভোট ব্যাংককে বার্তা দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণটা সানিয়েছেন। এবার গোটা ব্যাপারটার মধ্যে রাজনীতি বা ভোটের রাজনীতি কতটা আছে সেটা আপনাদের সামনে একটুখানি খোলসা করি।
যদি রাজ্যের নির্বাচনী মানচিত্রের দিকে নজর রাখেন তাহলে দেখবেন শেষ 3 দফায় বেশ কয়েকটা আসনে সংখ্যালঘু ভোট যথেষ্ট পরিমাণে আছে। সেই সংখ্যালঘু ভোটই ফ্যাক্টর হতে চলেছে, হয়তো কাকতালীয়। তবে এটা সত্যি যে নদিয়ার ভোট মিটে যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় 3 প্রতিষ্ঠানের নাম মুখে এনেছেন। চতুর্থ দফার ভোটের আগে ওই ইসকনের নামটা যদি তিনি নিতেন তাহলে কিন্তু কৃষ্ণনগর আর রানাঘাটে তার প্রভাব পড়লেও পড়তে পারত। এবার ধরুন তিনি যদি সত্যিই ওই সংখ্যালঘু সমাজকে বার্তা দিতে এই 3 প্রতিষ্ঠানের নাম নিয়ে থাকেন, তার মানে এটা কি হঠাৎ তাদের এই রকম একদম শেষ বেলায় এসে এরকম জরুরি বার্তা দেওয়ার দরকার কেন পড়ল? তাহলে কি সংখ্যালঘু সমাজ আর আগের মতো তার পাশে নেই, তৃণমূলের পাশে নেই, এটা কোথাও গিয়ে বুঝতে পেরেছেন? তাদের ভোটটাকে কনসলিডেট করার দরকার পড়েছিল, ভোট বাক্সে একসঙ্গে নিয়েছে জড়ো করার দরকার পড়েছিল। দেখুন সাগরদিঘি উপনির্বাচনে এই বিষয়টার একটা ঝলক কিন্তু দেখা গেছে। সংখ্যালঘু সমাজের সামনে না আসলে এখন অনেক অপশান। আইএসএফের নওশাদ সিদ্দিকী রয়েছেন, বামেরা সক্রিয়তা দেখাচ্ছেন, এবার কংগ্রেস তারাও তো কোথাও না কোথাও সর্বভারতীয় স্তরে এই তৃণমূলেরই সঙ্গী। ফলে কোথাও গিয়ে ভ্রান্তি বিভ্রান্তি বা নির্দিষ্ট কোনো চিন্তাভাবনা যেটাই হোক না কেন, ভোটটা তো ভাগ হয়ে যেতে পারে, বিভিন্ন লোক বিভিন্ন লোককে দিতে পারে। তাহলে আর যাই থাক, ওই সংখ্যালঘু ভোট একজোট হয়ে তৃণমূলের বাক্সে পড়ার জায়গাটারই একটা সংশয় তো তৈরি হতেই পারে। দ্বিতীয় দফার ভোট হয়ে যাওয়ার পরেই কিন্তু বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু দাবি করেছিলেন যে নির্বাচনটা আর দ্বিমেরু নেই, এই যে খালি বাইনারি বলা হচ্ছে শুধু বিজেপি তৃণমূল বিজেপি তৃণমূল, ব্যাপারটা সেরকম না। নির্বাচনটা এখন বহুমুখী। এখন বহুমুখী যদি যত বেশি হবে, অন্তত সংখ্যালঘুদের সামনে যদি বহুমুখী রাস্তা থাকে তাহলে কে কোন রাস্তায় হাঁটতে শুরু করবেন সেটা তো নিশ্চিত করা যায় না। সেই জন্যেই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তাগিদ? অপেক্ষা করুন, দ্বিমেরু যে রাজনীতি তার ভিতটাকে আমরা নড়বড়ে করে দিয়েছি, তাপাস করে পড়বে। শুধু জিরো বলে অবজ্ঞা করার যে রাজনীতি আপনারা চালিয়ে যাচ্ছেন, চালিয়ে যান। যে এরা তো শুধু জিরো, কংগ্রেস জিরো, বামেরা জিরো, জিরো থেকে তো কিছু বেরোয় না। কিন্তু রাজনীতিতে তা না, রাজনীতিতে ভিন্ন গতিতে তা পূরণ হয়। তা মালুম পাবেন আপনারা লোকসভা নির্বাচন উত্তর 4 জুন যখন গণনা কার্য শেষ হবে। My love, please don't say no, baby. Come, my love. V-Guard-এর এয়ার কুলার্স এক্সট্রা লার্জ কুলিং প্যাডস সহ যা বড় বড় মহারথীকেও ঠান্ডা করে দেয়। V-Guard এয়ার কুলার্স, লং লাস্টিং কুলিং। এই যে একটা সংশয় এটা চারপাশে ছড়িয়ে পড়ার পরেই কি এই খিচুড়ি রান্নাটা শুরু হলো? দেখুন সংখ্যালঘু ভোট সত্যিই যদি এদিক ওদিক হয়ে যায় না, মানে ভাগ হয়ে যায়, তাহলে তো হিসেবটাই গুলিয়ে যাবে। বিজেপির অভিযোগ অনুযায়ী মমতার কথায় যদি সত্যিই সংখ্যালঘু তৃণমূলে ফেরে তাহলে উল্টোও তো একটা দিক আছে। বিজেপি তো সেটাই মনে করছে যে এই গোটা বিষয়টা করার পেছনে এই সংখ্যালঘু ভোটকে একজোট করার উদ্যোগ রয়েছে। এবার সেটা যদি করতে এই যে বার্তাটা গেল, এরও তো উল্টো ফল হতে পারে, মানে উল্টো দিকে হিন্দু ভোটও একজোট হয়ে যেতে পারে। তাতে কার লাভ? বিজেপির। দেখুন এই অঙ্কটা একটা আড়ালে কষা চলছে, এটুকুনি বুঝতে পারছি। এটা তুল্যমূল্য হিসেবের পর লাভ ক্ষতি খতিয়ে দেখেই কিন্তু পুরোটা করে থাকেন এই রাজনৈতিক নেতারা। সুতরাং নিশ্চয়ই অঙ্কটা কষা হয়ে গেছে। যে 3টে প্রতিষ্ঠানের নাম মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন সেগুলো তো বাঙালির দৈনন্দিন জীবনযাপনের অঙ্গ। এখানে যদি কোথাও গিয়ে অঙ্কে ভুল হয়ে যায় না, সাধের খিচুড়ি তো পুড়েও যেতে পারে। রামকৃষ্ণ মিশন আর ইসকন এখনও অফিসিয়ালি কিছু বলেনি, কিন্তু ভারত সেবাশ্রম সংঘ তারা মুখ্যমন্ত্রীর মন্তব্যকে খুব স্পোর্টিংলি নেয়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দাবি করেছেন যে তিনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিছু বলেননি, কয়েকজন
কয়েকজন রামকৃষ্ণ মিশনের কিছু সাধক বা ভারত সেবাশ্রম সংঘের একজন নির্দিষ্ট সাধক এদের বিরুদ্ধে বলেছেন। মানে ধরুন ওই ভারত সেবাশ্রম সংঘের নির্দিষ্ট বলতে যাকে বলেছেন সেই কার্তিক মহারাজের বিরুদ্ধে নাকি নির্দিষ্ট প্রমাণ রয়েছে তার হাতে। এবার কার্তিক মহারাজ তিনিও আবার মুখ্যমন্ত্রীর অভিযোগকে মিথ্যে বলে শুধু উড়িয়ে দেননি, মানহানির নোটিশও পাঠিয়ে দিয়েছেন এবং এই নিয়ে বহরমপুরে একটা ধিক্কার মিছিলও বের হয়েছে। সুতরাং বুঝতে পারছেন খিচুড়িতে পাক কিন্তু ক্রমশই বাড়ছে। কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি, আমি সেই জন্য বলেছিলাম। মুখ্যমন্ত্রীর দাবি একদমই মিথ্যে, ভ্রান্ত। আমি তাকে চ্যালেঞ্জ করছি ওপেন যে তিনি প্রমাণ দিক কোন জায়গায় কোথায় বলেছি। আর আমি কার্তিক মহারাজ আমার কি ক্ষমতা আছে একজন বর্তমান পশ্চিমবঙ্গের দোর্দণ্ড প্রতাপ টিএমসি তাদের এজেন্টকে বের করে দেবো, এটা আমি বলতে পারি? আমি বললে আমার মাথা থাকবে ধরের মধ্যে? তার পরিচিতি নিয়ে এখানে বহু মানুষের কোশ্চেন আছে। সে কমসে কম সাধু বা সন্দেশ বা সন্ন্যাসীর যে চরিত্র হওয়া উচিত সেই চরিত্র তার নেই, এটা এলাকার সব মানুষ জানে। সে সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেই এলাকার মানুষের কাছে পরিগণিত হয়। এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান, আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন? কখনো সে তৃণমূলের, কখনো সে বিজেপির, কখন কার দলের তিনি সমর্থক, সেটা নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট বিভ্রান্তি আছে। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक, मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। দেখুন কার্তিক মহারাজ যদি সত্যি রাজনীতিতে নামতে ইচ্ছুক হন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাতে পারেন, কারণ তার প্রাথমিক পরিচিতিটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো সবার সাথে করিয়ে দিলেন। ঠিক যেভাবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রামে লড়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পশ্চিমবঙ্গের সব থেকে বড় বিজেপি নেতা করে দিয়েছেন। আর কার্তিক মহারাজ ইস্যুতে সেখানে আরও একটা অত্যাশ্চর্য ঘটনা ঘটল, কিন্তু অধীর চৌধুরীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্যুটটা মিলে গেল, চমকপ্রদ ঘটনা। এবং খেয়াল করে দেখুন মিলে গিয়েও আবার তাতে একটা টুইস্ট কিন্তু অধীর চৌধুরী রেখে দিয়েছেন। কি বললেন তিনি? বললেন উনি কখন বিজেপি কখন তৃণমূল সেটা তো বোঝা যায় না, মানে অপশান দুটো, তৃণমূল বিজেপি, বিজেপি তৃণমূল। এটা বলতে গিয়ে আবার সেই জোটসঙ্গী, এখানকার জোটসঙ্গী, ওপরেও জোটসঙ্গী, কিন্তু এখানটা নিয়ে তিনি যথেষ্ট বেশি উদ্যোগী। সুতরাং এই জোটসঙ্গীদের যে বক্তব্য, সেই সেটিং তত্ত্ব, সেটাকেই কি মান্যতা দিয়ে দিলেন অধীর চৌধুরী? দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এমনিতে নিজের দলের মল্লিকার্জুন খাড়গে সভাপতি, তার সাথে অধীর চৌধুরীর মতের মিল কিছুতেই হয়নি, পুরো উল্টো দিকে হেঁটেছেন। আবার কার্তিক মহারাজকে নিয়ে মমতা অধীর বক্তব্য এক সুরে বইছে, যদিও তার মধ্যে একটু টুইস্ট আছে। মানে রাজনীতিতে সব কিছু দেখে শুনে মনে হচ্ছে না যে একটা জগা খিচুড়ি হয়ে গেছে, তবে খিচুড়িটাও নির্দিষ্ট সময় কিন্তু উনুন থেকে নামাতে হয়, নাহলে পুড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এবার আমরা তো মনে হচ্ছে ধোঁয়া দেখতে শুরু করেছি সবাই। এবার আগুন লাগা বা পুড়ে যাওয়ার পোড়া গন্ধ বেরোনোর আগে কয়েকটা কথা বরঞ্চ বলেই ফেলি, যে কথাগুলো আজ না বললেই নয়। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। ইংরেজি ব্যাকরণে এই বাক্যবন্ধকে নিয়ে একটা কথা আছে, ফ্রেজ। রাজনীতিকরা বিভিন্ন সময় নানা ধরনের ওই শব্দবন্ধের জন্ম দিয়েছেন। রাজনীতির ব্যাকরণ নামে যদি কোনো বই বেরোয় না, এই মানে শব্দবন্ধগুলো সেখানে নিশ্চিতভাবেই ঠাঁই পেয়ে যাবে। এই যেরকম 2021 সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন আপ ক্রোনোলজি সমঝিয়ে, বারবার বলতেন আপ ক্রোনোলজি সমঝিয়ে। পরে দেখেছিলাম এই শব্দগুচ্ছ বা
শব্দবন্ধকে বিরোধীরাও ব্যবহার করতে শুরু করেছেন, তার বিরোধীরাও। তারপর থেকেই আপ ক্রোনোলজি সমঝিয়ে এই শব্দবন্ধ ওই জাতীয় রাজনীতিতে পাকাপাকি জায়গা করে নিয়েছে। এর বাংলা মানে হলো, আপনারা জানেন, যে পরম্পরা, যে ঘটনা পরম্পরা সেটা বুঝুন। আজ মনে হলো কি জানেন তো, এই শব্দবন্ধের এটার মতো প্রাসঙ্গিক শব্দবন্ধ আর কিচ্ছু নেই। বিশ্বাস করুন, কেন বলছি। শনিবার গভীর রাতে শিলিগুড়ির সেবক রোডে ওই রামকৃষ্ণ মিশনের একটা সম্পত্তিতে হামলা হয়েছে। অভিযোগ কি, 10-12 জন দুষ্কৃতীর একটা দল, তারা বন্দুক নিয়ে হামলা চালায়, আবাসিক সন্ন্যাসীদের ঘুম থেকে টেনে তুলে মারধর করে, প্রমাণ মুছে ভাঙচুর করা হয় ওই সিসি ক্যামেরাতেও, মানে কোথাও যাতে কোনো রকম প্রমাণ কেউ খুঁজে না পায় আর কি। সঙ্গে থাকে কি জানেন, খুনের হুমকি। আরও আছে, ওই রাতেই রামকৃষ্ণ মিশনের ওই সন্ন্যাসী ভক্তদের গাড়িতে তুলে শহরের বিভিন্ন রাস্তায় এই দুষ্কৃতীরা নামিয়ে দিয়ে চলে যায় বলে ওই সন্ন্যাসীরা অভিযোগ তুলেছেন। শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের বিপুল পরিমাণ সম্পত্তি জবরদখলের চেষ্টা। সেবক রোডের পাশে শালুগাড়া এই সেই সেবক হাউস। আক্রান্ত রামকৃষ্ণ মিশন, আক্রান্ত সাধু সন্ন্যাসী একদল ভক্ত। শনিবার গভীর রাতে হঠাৎ হামলা, বন্দুক হাতে 10-12 জন দুষ্কৃতী দলের তাণ্ডব। অভিযোগ, মারধর, খুনের হুমকি, কিছুই বাদ যায়নি। এরপর ভিতরে থাকা মিশনের যাবতীয় কর্মীদের বার করে রাতের অন্ধকারে রাত 3:30 নাগাদ গাড়িতে করে শহরের বিভিন্ন প্রান্তে একাকী ছেড়ে দেওয়া হয়। তাদের জানিয়ে দেওয়া হয় এই জমি এবং ভবনে ঢোকা চলবে না। ওদের হাতে ছিল কাটারি, ছিল বন্দুক, ছিল রড, ছিল হেলমেট পরেছিল। ওরা হেলমেটের গ্লাসটা সামনে দিকে মানে করা ছিল মুখটা না দেখার জন্য, আর বাংলাতেই ওরা কথা বলছিল। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের অধীনে রয়েছে শালুগাড়া সেবক রোডের এই সম্পত্তি। জমিটি এক ভক্ত মিশনকে দান করেন। পরে একটি মামলাও হয়। হাইকোর্টের নির্দেশে জমি জটিলতা শুনানি চলছে রায়গঞ্জ বিএলআরও অফিসে। সোমবারই ছিল দ্বিতীয় দফার শুনানি। রামকৃষ্ণ মিশনের যে ল্যান্ডটা রয়েছে ওটা আজকে আমাদের হিয়ারিং ছিল। সেকেন্ড হিয়ারিংয়ে আমরা নোটিশ করেছিলাম, তো রামকৃষ্ণ মিশন একটা পার্টি রয়েছে, সেখানে জন্য ওনারা হিয়ারিংয়ে আজকে উপস্থিত ছিলেন। আইন মাফিক সব এগোচ্ছে, তার মধ্যে হামলা কেন? তাও আবার রামকৃষ্ণ মিশনের মতো প্রতিষ্ঠান আক্রান্ত। এমন একটা জমিতে হামলা যেখানে স্কুল গড়ার কথাই ভেবে রেখেছিল রামকৃষ্ণ মিশন। মিশনের সমাজ সেবাতেও কি কাঁটা হয়ে দাঁড়াবে দুষ্কৃতীরা? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগ, অত্যন্ত লজ্জার বিষয়। তৃণমূলের দুষ্কৃতীদের কোন অধিকার আছে যে রামকৃষ্ণ মিশনের আশ্রমের যারা সন্ন্যাসী তাদেরকে এইভাবে আগ্নেয়াস্ত্র দেখিয়ে রাত দুপুরে তুলে নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ছেড়ে দেওয়া? এ জিনিস চলতে পারে না, এর শেষ আমরা দেখে ছাড়ব। অভিযোগ উড়িয়ে দিচ্ছেন শিলিগুড়ির মেয়র তৃণমূল নেতা গৌতম দেব। এটা অ্যান্টি সোশ্যালদের কাজ, এটা ইলিগাল কাজ, এটার সাথে কোনো রাজনীতির গন্ধ বর্ণ এটা যারা মেলায় এই ধরনের বিষয়গুলো তারা করতে থাকেন। আমাদের যা পদক্ষেপ নেওয়ার আমরা সেটা পুলিশ এবং প্রশাসন নিশ্চিতভাবেই নেই। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक, मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। কি মারাত্মক অভিযোগ ভাবুন তো, রাতের অন্ধকারে একরকম উচ্ছেদই বলা চলে, গায়ের জোরে উচ্ছেদ। তাও কাদের? সন্ন্যাসীদের। কোন সন্ন্যাসী? যারা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী। গতকালই ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করেছে রামকৃষ্ণ মিশন। শিলিগুড়ির পুরসভার 42 নম্বর ওয়ার্ডের এক বাসিন্দাদের নামও করা হয়েছে ওই অভিযোগপত্রে। তার নাম করেই অভিযোগপত্র লিখেছেন রামকৃষ্ণ মিশনের স্বামী শিবপ্রেমানন্দ। কিন্তু তারপরেও এখন পর্যন্ত একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এবার অভিযোগের আঙুল সেটাও যার দিকে উঠছে তিনি একজন জমি মাফিয়া, এবং তার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি তৃণমূল আশ্রিত। যে জমিটা নিয়ে আলোচনা সেটা স্থানীয় একজন রামকৃষ্ণ মিশনকে উইল করে লিখে দিয়েছিলেন। এরকম করেন রামকৃষ্ণ মিশনের ভক্তরা, তাদের অনেকেই আছে যাদের নিজেদের সম্পত্তি রামকৃষ্ণ মিশনকেই উইল করে লিখে দিয়ে গেছেন। তারপরে একটা মামলা অবশ্য হয়েছিল কলকাতা হাইকোর্টে, বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে সেই মামলা চলছে। বিচারপতি বসু জলপাইগুড়ির রাজগঞ্জ বিএলআরওকে এই বিষয়টার মীমাংসা করতে নির্দেশ দিয়েছেন।
আজ তার শুনানি ছিল। কলকাতার বেলুড় মঠ থেকে মিশনের দায়িত্বপ্রাপ্ত সন্ন্যাসীরা আজ সেই শুনানিতে যোগ দিতে গিয়েছিলেন। এবার শুনানির ফল মিশনের পক্ষে যেতে পারে ধরেই কি জমি মাফিয়ারা গভীর রাতে হামলা চালালো, না তো হঠাৎই সাহসটা কোত্থেকে এল? আজ ঝাড়গ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রীকেই কিন্তু নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দুপুরে ওই মিশন মহারাজদের নাম করে আক্রমণ শানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, তিনি পরে যেটা ক্লারিফিকেশন দিয়েছেন, আবার বলছি, তিনি বলেছেন যে রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে, সংস্থার বিরুদ্ধে তার কোনো ক্ষোভ নেই, তাদের তিনি আক্রমণ করেননি। তিনি নির্দিষ্ট কিছু লোক, তাদের বিরুদ্ধে আক্রমণ সাজিয়েছেন। এবার সেই রাতেই আবার ঘটনাচক্রে শিলিগুড়িতে মিশনের জমিতে হামলাটা হয়ে গেছে। ক্রোনোলজিটা বুঝলেন? ঘটনা পরম্পরা নরেন্দ্র মোদী কিন্তু সেটাই বুঝিয়ে দিতে চেয়েছেন। अब तो यहाँ की मुख्यमंत्री खुद हिंदू संतों को धमकी दे रही है। यहाँ की सीएम मंच पर से इन महान संस्थाओं को धमका रही है और इस धमकी ने टीएमसी के गुंडों का हौसला भी बढ़ा दिया है। पता चला है कि जलपाईगुड़ी में रामकृष्ण मिशन के आश्रम में कल रात को तोड़फोड़ की गई है। कभी बंगाल में रामकृष्ण मिशन को धमकियां मिलेगी, आश्रम में तोड़फोड़ होगी, क्या किसी देशवासी ने कभी सोचा था? लेकिन अपने वोट बैंक को खुश करने के लिए टीएमसी सरकार হাত পার কর রही है। এটাকে নিয়ে নরেন্দ্র মোদীকে ভাবতে হবে না, মমতা ব্যানার্জি বাংলায় আছে, তিনি যথেষ্ট। কেশরিয়া বেশে মন যোগী হলো রে, আনন্দে নেচমো মাতোয়ারা হলো রে, কেশরিয়া বেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন বিমল বলো ভাষা কেসরি। কি বুঝলেন? আপনি আমি যদি ঘটনা পরম্পরা বুঝতে না পারি বা বুঝতে না চাই, রাজনীতিকরা আপনাদের না বুঝিয়ে ছাড়বে না, পরিষ্কার করে বুঝিয়ে দেবে। নরেন্দ্র মোদী তো রামকৃষ্ণ মিশনের এই গোটা বিষয়টাকে কিভাবে মুখ্যমন্ত্রী বলেছেন, তারপরে হামলা হয়েছে, পরপর সাজিয়ে দিলেন। এ কোনটার সাথে কি যোগাযোগ আছে? আসলে রাজনীতিকরাই নিজেদের মতো মতো করে সেগুলো সব পরিচয় করে দেয় আমাদের সঙ্গে, আমরা তারপর সেগুলো বুঝতে পারি আর কি। এমনিতে আমাদের মাথায় সেগুলো ঢোকে না, কারণ রাজনীতির দেখার চোখ আপনার আমার দেখার চোখ আলাদা। এবার যেটা বললেন প্রধানমন্ত্রী, তিনি কিন্তু গোটা বিষয়টাকে আবার বাংলার চৌহদ্দি ছাড়িয়ে গোটা ভারতে নিয়ে গিয়ে ফেললেন। গোটা ভারতেও তো এখনও কয়েক দফা ভোট বাকি আছে, তাই না? তো সেই জায়গাগুলোতেও রামকৃষ্ণ মিশন সম্পর্কে মানুষজনের একটা অন্যরকম সেন্টিমেন্ট আছে, অন্যরকম একটা ধারণা আছে। তাদের বিরুদ্ধে তৃণমূল সরকার নিজেদের ভোট ব্যাংক সংগঠিত করতে আক্রমণ শানাচ্ছে, এই বার্তাটাই চারপাশে ছড়িয়ে দিলেন। অর্থাৎ নিজেদের ভোটের স্বার্থেরা যে কোনো লোকের বিরুদ্ধে, যার বিরুদ্ধে খুশি কিছু করতে পারে, এটাই বলতে চাইলেন তিনি। এমনকি সন্ন্যাসীরাও ছাড় পায় না। এই বার্তাটা কিন্তু বড় বার্তা। কি বললেন ভাবুন, রামকৃষ্ণ মিশনের অপমান বাংলা কিছুতেই মেনে নেবে না, এটাও সঙ্গে সঙ্গে বললেন। মোদি এই কথা বলছেন, আর অপমান, অধীর চৌধুরীর অপমান, ওটার কি হবে? ওটার মীমাংসা হয়ে গেছে। কোন জাদু বলে জানা নেই, কিন্তু কাগজে কলমে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সুর আজ একেবারে বদলে গেছে। শনিবার জলদগম্ভীর স্বরে তিনি হাইকমান্ড বলেছিলেন। মমতার সঙ্গে জোট নিয়ে হাইকমান্ডের সিদ্ধান্তই যে চূড়ান্ত, সেটা জানিয়ে দিয়েছিলেন। এবার অধীরের নাম না করে বলেছিলেন, যার পোষাবে না সে বেরিয়ে যেতে পারে। তারপর গঙ্গা যমুনা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে। বিধান ভবনে কংগ্রেসের পোস্টারে ওই খার্গের ছবিতে কালি লেপা হয়েছে, সে কালি মোছাও হয়েছে। সভাপতির অপমান কিছুতেই বরদাস্ত করা হবে না, কড়া চিঠি এসছে দিল্লির থেকে, কিন্তু খার্গের ভারী গলাটা আশ্চর্য রকমের মিঠে হয়ে গেছে। দেখুন, আজ অনেক নরম সুরে তিনি বলেছেন, কোনো ব্যক্তি বিশেষকে আক্রমণ করে তিনি শনিবার কিছু বলেননি। অধীর লড়াকু নেতা, তবু ভালো। খার্গের হয়তো এটা মনে হচ্ছে রাজনৈতিকভাবে এই বক্তব্য রাখাটা দরকার, দেরিতে হলেও মনে হয়েছে। কিন্তু তার ওই আগের বক্তব্যকে কেন্দ্র করে এখানেও কিন্তু কংগ্রেসের মধ্যে একটা ভাগ তৈরি হয়ে গেছে, জানেন তো। এক
কোথাও গিয়ে কিছু লোকের মনে হচ্ছে যে ঘরের ছেলেকে এইভাবে অপমান করাটা ঠিক হয়নি। হয়তো সেই মনোভাবেরই প্রতিফলন ঘটেছে ওই খড়গের ছবিতে কালি লেপার মধ্যে দিয়ে। আবার উল্টো দিকে বেশ কিছু মানুষজনের মনে হয়েছে খড়গে যেটা বলেছেন সেটা এমনি এমনি বলেননি। তাদের কাছে খবর আছে যে এখানে কংগ্রেসের যাবতীয় দুর্দশার পেছনে তা ওই অধীর চৌধুরীর দায়, কারণ তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনিই হয়তো অন্য লিডারদের ঠিকভাবে তৈরি করতে পারেননি বা ওঠাতে পারেননি, ব্যর্থতার দায় তার রয়েছে। সেই জন্যই তার থেকে বেশি ওই জোটকে গুরুত্ব দিয়েছেন খড়গে। কিন্তু তার বদলে তার এরকম ছবিতে এরভাবে কালি লেপাটা ঠিক হয়নি, সেজন্য বোধহয় দুধ ঠুধ দিয়ে ধুইয়ে পরিষ্কার করা হয়েছে। রাজনীতি তো একটা ঘটনা ঘটে, কিন্তু তার কত যে বহুমুখী ইম্প্যাক্ট হয় সেটা পরে বোঝা যায়। ममता जी गठबंधन के साथ है ये स्पष्ट है। अब रही बात अधीर रंजन चौधरी की, अधीर रंजन चौधरी निर्णय लेने वाले नहीं, निर्णय लेने वाले हम हैं, कांग्रेस पार्टी है, हाईकमांड है, इसीलिए वो हम जो निर्णय लेंगे वही सही होगा। मैंने कहा कि हाईकमांड हम हैं, हम जो तय करेंगे फॉलो करें, अगर कोई फॉलो नहीं करता तो वो बाहर जाएगा। किसी एक इंडिविजुअल व्यक्ति के बारे में बोलना नहीं चाहता, वो भी हमारे लड़ाकू सिपाही है कांग्रेस पार्टी का, वेस्ट बंगाल के नेता है। थोड़े लोग वो इसको अलग ढंग से बात करने की कोशिश कर रहे हैं, लेकिन ऐसा नहीं होगा। कांग्रेस पार्टी मजबूत है, एक दूसरे को समझती है। রাজনৈতিক নেতাদের দুটো জিনিস আছে জানেন তো, নিয়মিত তারা টাইম টু টাইম বক্তব্যগুলো বদলে ফেলেন, আর দুই নিজেদের প্রয়োজন মতো এর ওর তার থেকে বক্তব্যগুলো ধার করে ফেলেন। অনেকদিন ধরে দেখছি তো, আজকে ঠিক করলাম আমরাও এটা করবো জানেন তো। একটা ট্যাগ লাইন তাই একটু ওই বামেদের থেকেই ধার করে নিলাম, মনে হবে না কিছু। এরকম স্লোগান ঠোগান ইদানিং তার কোনো কপিরাইট থাকছে না, এর থেকে ও নিয়ে নিচ্ছে, কার যে কোন স্লোগান সেটাই মিলেমিশে এক হয়ে যাচ্ছে। ও যে রাজনৈতিক নেতারাই মিলেমিশে এক হয়ে যাচ্ছেন, কে যে কোথায় আছেন কিছু বোঝা যাচ্ছে না। তো ট্যাগ লাইনের কি আসে, ওই বামেরা বলেছিল না একদিনে হবে না একদিন হবেই, এটা তাদের নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে বলেছিলেন। কিন্তু আজকে আমরা বরঞ্চ এটাকে আমাদের অ্যাঙ্গেল থেকে দেখি, মানে সাধারণ মানুষ, সাধারণ মধ্যবিত্ত মানুষের অ্যাঙ্গেল থেকে দেখি। দেখুন আমরা এই মধ্যবিত্তরা আমরা সারা বছর ধার দেনায় বেঁচে থাকি, এটা তো মানবেন প্রত্যেকেই। দেখুন ফ্ল্যাটের ইএমআই থাকে, তার বা যাই হোক ফ্ল্যাটের ইএমআই যদি নাও থাকে, কজন আর নিজের ফ্ল্যাট কিনতে পেরেছে। যারা সেটাও না পারে, অ্যাটলিস্ট মুদির দোকানে তো মাসে মাসে টাকা গুনতে হয়। ধার সবার থাকে কম বেশি, আমারও আছে আপনারও আছে। এবার আমরা মধ্যবিত্তরা, তাদের মধ্যে কিন্তু একটা জিনিস আছে, আমরা ধার যেমন করি দেনা মেটাতেও কিন্তু সমান পারদর্শী। ধারটা শোধ করার জন্য শোধ করি, যারা শোধ করতে পারি না তারা মরমে মরে থাকি, লজ্জায় মরে যাই। এই যে ধরুন, এবং সবথেকে বড় কথা মিটিয়ে দিই, কোথাও ধার বাকি রেখে দিই না আর কি, কোনো না কোনো সময় ঠিক কোনোভাবে মিটিয়ে দিই। এই যে ধরুন আমাদের রাজনৈতিকদের নেতাদের কাছে আমাদের কিছু ধার থাকে না, ধার তো থাকে। ধরুন ভোট লুট, অবাধ সন্ত্রাস, এগুলো তো আমাদের দেন, আমরা পাই ওই নেতাদের কাছ থেকে। এবার এটাও আমাদের একরকম ধার আর কি, এটা দায়বদ্ধতার ধার। সেটা আমরা ঠিক সময়ে ভোটার হিসেবে ওই ভোট বাক্সে কিন্তু ফেরত দিই, এবং তখন বোঝা যায় কোনো কিছুই ফেলা যায় না, ঘুরে আসে, এখানেই ফেরত আসে। ওই বলে না এক জন্মে কর্মা যা হয় তার ফল ভোগ করে যেতে হয়, সেরকম ব্যাপার। মনে করে দিই আপনাদের, বামেদের কথাই বললাম, বামেদের দিয়েই আপনাদের মনে করাই। নন্দরানী ডলের কথা মনে আছে তো? 2001 সাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কেশপুরই বামেদের শেষপুর। সেবার কেশপুর বিধানসভা থেকে নন্দরানী ডল জিতেছিলেন 1,08,000 মার্জিনে। আর ঠিক 10 বছর পর ক্ষমতা হারায় বামেরা। ক্ষমতা হারানোর পর নন্দরানী ডলের ওই জয়ের মার্জিনটা নিয়ে অনেক বাম নেতাই মনে মনে সংশয় প্রকাশ করেছিলেন, বলেওছিলেন অনেকে যে মার্জিনটা বোধহয় ঠিক ছিল না, ঠিক হয়নি। এবার সেই একই জিনিস অন্য জায়গায় ফেলে দেখুন, গতবারের পঞ্চায়েত ভোটটা ভাবুন,
পঞ্চায়েতের হিংসাকেও বা ওইভাবে পরপর সিট সেগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাওয়াটাকেও সঠিক বলে তো মনে করেন না তৃণমূলের অনেক শীর্ষ নেতাই। প্রকাশ্যে পঞ্চায়েত হিংসার সমালোচনা করতে শোনা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আবার তৃণমূলের সাধারণ সম্পাদকই এবার ভোটে বিধানসভা ধরে ধরে জয়ের টার্গেট বেঁধে দিয়েছেন। কোন বিধানসভার থেকে কত মার্জিন চাই অভিষেক একদম জলের মতো করে বুঝিয়ে দিয়েছেন। এবার তৃণমূলের সাধারণ সম্পাদক তো তিনি ওপর মহল থেকে হোম টাচ দিয়েছেন, টাচ দিতেই পারেন। তৃণমূলের নেতাকর্মীরা হাতে কলমে সেই কাজ করতে গিয়ে কি বুঝছেন, তারা হয়তো ভাবছেন যে টার্গেট তো পূরণ করতেই হবে, কিন্তু যা দেখা যাচ্ছে সোজা পথে চললে হয়তো টার্গেটে পৌঁছানো যাবে না। সুতরাং তারা তাদের মতো করে সেই টার্গেট পূরণের রাস্তাটা বেছে নিতেই পারেন। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। এই যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, তার মধ্যেই পড়ে আমডাঙ্গা। আমডাঙ্গা একটা ক্যারেক্টার আছে জানেন তো, আমডাঙ্গা বরাবর ওই শক্তের ভক্ত নরমের যোগ। বাম আমলে সেখানে সিপিআইএমের একচেটিয়া শাসন ছিল, এখন তৃণমূলের দাপট। আমরা এই ভোটের আগে অর্জুন সিংয়ের সাথে কথা বলছিলাম, আমি দেখেছিলাম তার চিন্তাভাবনার মধ্যেও কিন্তু আমডাঙ্গাটা রয়েছে, যে আমডাঙ্গাটা সামলে নিতে পারলেই গোটা ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। এবার তার তো লড়াইটা কঠিন তিনি জানতেন, কিন্তু তার মাথায় আমডাঙ্গা। এই আমডাঙ্গার ধারাপাড়ার মানুষ গত 10 বছর নাকি ভোট দিতে পারেননি। তাদের কি দাবি জানেন? তৃণমূলের ধমক ধামকেই নাকি বুথের দিকে পা ফেলতে তারা এতদিন সাহস পাননি, কিন্তু আজ ধারাপাড়ার মানুষ তারা মনে হচ্ছে ধরাকে সরা জ্ঞান করেছেন। কেন্দ্রীয় বাহিনী আর পুলিশের আশ্বাসে 10 বছর পর তারা ভোট দিয়েছেন। এর তাৎপর্য কিন্তু অনেক। এই প্রথম এবার লাইন দিয়ে দাঁড়িয়ে ভোট দিচ্ছি 10 বছর পর। হাসিটা গণতন্ত্রের, হাসিটা ভোট দিতে পারার, হাসিটা আসলে 10 বছর পর গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার। সুন্দর ভোট হতো আগে, 10 বছর আগে। লাইনে দাঁড়িয়ে ভালো লাগছে, বাধা দিচ্ছিল আসতে দেওয়ার জন্য। আমডাঙ্গার উলুডাঙ্গার ধারাপাড়া। অভিযোগ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল ম্যান টু ম্যান মার্কিং, যেমনটা হয়ে থাকে আর কি। মার্কিং হলো বটে, সঙ্গে ঘটল পাল্টা মার্কিংও, যা করে দেখালো পুলিশ আর বাহিনী। চলো আইসি স্যার নিজে দাঁড়িয়ে আছে, থানার বড়বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট দেওয়া হবে, চলো কোনো অসুবিধা নেই। বড়বাবু দাঁড়িয়ে আছে, বড়বাবু দাঁড়িয়ে আছে। কালকে আবার আসবো তোমার জন্য, কি হয়েছে তুমি জানাবে। শুধু পুলিশি আশ্বাস নয়, চলল বাহিনীর পদক্ষেপও। उस नाम आदमी का नाम बता कि ये आदमी हमको रोक रहा है, हम लोग किस लिए चल हमको लेके गाड़ी कौन रहा है গ্রামের নানা প্রান্তে পৌঁছয় পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী, সঙ্গে চলতে থাকে পয়েন্ট ধরে ধরে ব্যবস্থা। ঝামেলা যেন না হয় বলে, ঝামেলা হলে কপালে কিন্তু দুঃখ আছে। আমি বাংলা বলছি, বলে কিন্তু বাংলা বোঝে না, লাঠির ভাষা বলছি। বেলা বাড়ল, সঙ্গে হয়তো সাহসটাও। আশ্বাস পেয়ে বাড়ি থেকে বেরোতে পারলেন বহু ভোটার। পথে নামলেও বুথ তখনও অনেকটা দূর। আপনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশি পাহারায়, কতটা আশ্বস্ত? অনেকটাই ভরসা আছে। আমরা শান্তিতে ভোট দেবো, এটাই আমাদের এবার সাহস এসছে। আমরা খুব খুশি, তখন দিয়ে কত দূর হবে তা জানি না। শেষ পর্যন্ত অবশ্য বুথে পৌঁছল উলুডাঙ্গার ধারাপাড়া। লাইন দিলেন গণতন্ত্রের কাণ্ডারীরা। এখানে এরকমই হয়, এই ভোটটাও দিতে পারছি, পঞ্চায়েত ভোট তো দেয়াই হয়। এখানে এটাই হয়, 10 বছর ধরে এইটাই হয়ে আসছে। সকাল থেকে ভয়তে বেরোতে পারিনি ভোট দিতে, যে ভোট দিতে আসলে ভোট দিতে দিচ্ছে না, তাড়িয়ে দিচ্ছে। ভোট দিয়ে এমনকি ভোট নিজেরা দিয়ে নেয়, ভোট দিতে পারি না, আই কার্ড কেড়ে নেয়। এদিন আর সেটা হলো না। ভোট হলো অবাধে নির্বিঘ্নে, কিন্তু পুরোপুরি নিশ্চিন্ত হওয়া গেল কি? আসার সময় একটা ছেলেরা বলছিল, মানে এখানেরই এখন উন্নয়নের নেতা পঞ্চায়েতে, বলছে পুলিশ মেয়ার থাকবে বা কতক্ষণ থাকবে তারপর দেখে নেব।
शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। রাজনীতিতে নেই উলট পুরাণের অনেক বড় তাৎপর্য থাকে, এমনি এমনি হয় না। আমডাঙ্গার এই মহিলা ভোটার যে চিন্তার কথাটা বললেন আমাদের কাছে, সেই দুশ্চিন্তাটাই কিন্তু বহু ভোটারের মাথায় করে। শান্তিপূর্ণ ভোট আর ভোট পরবর্তী হিংসা, এই দুটো জিনিসের সম্পর্ক কীরকম জানেন তো? সেটা বলাটা খুব মুশকিল, এক এক সময় একরকম হয়। ধরুন যদি সমানুপাতিক হয়, তাহলে যদি শান্তিপূর্ণ ভোট হয়, তাহলে ভোট পরবর্তী হিংসাটাও বাড়ে। যত বেশি শান্তিপূর্ণ তত বেশি ভোট পরবর্তী হিংসা। আবার যদি ব্যস্তানুপাতিক হয়, তাহলে শান্তিপূর্ণ যত বেশি হবে তত ভোট পরবর্তী হিংসা কমবে। এই তো সোজাসাপটা হিসেব, কখনো সমানুপাতিক কখনো ব্যস্তানুপাতিক, তবে গোটা বিষয়টাই আপেক্ষিক। এই মাথার মধ্যে দুশ্চিন্তাগুলোতেই চলেই আসে জানেন তো। ধরুন অনেকগুলো পারিপার্শ্বিক তো ফ্যাক্টর আছে, তার ওপর নির্ভর করে যে এই গোটা বিষয়টা ঠিক কীরকম হবে, সমানুপাতিক না ব্যস্তানুপাতিক। বাহিনী কতদিন থাকবে, বাহিনী চলে গেলে কাদের দাপট থাকবে, এই সমস্ত প্রশ্নগুলো বিগত দিনগুলোর ভোট পরবর্তী অভিজ্ঞতা থেকেই কিন্তু চলে এসছে। 2021-এর বিধানসভা ভোটের কথাই ধরুন, কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে সেবার ভোটটা হয়েছিল, আর তারপর একের পর এক অশান্তি খুনোখুনি দেখতে হয়েছে। অর্থাৎ দুটো বিষয়, শান্তিপূর্ণ ভোট আর ভোট পরবর্তী হিংসা সমানুপাতিক ছিল। যত বেশি শান্তিপূর্ণ হয়েছে তত বেশি ভোট পরবর্তী হিংসা হয়েছে। আমরা তো অন্যদিকে তাকিয়ে দেখছিলাম যে আগের সপ্তাহে 21-এর ভোট পরবর্তী হিংসার তদন্তে পূর্ব মেদিনীপুরে পৌঁছেছে সিবিআই। আদালতে এখনও এ নিয়ে অজস্র মামলা চলছে, কাজেই একেবারে নিশ্চিন্তে অনেকেই থাকতে পারছেন না। আজ সকালে ওই আমডাঙ্গার ধারাপাড়ার ভোটাররা তারা ভোট দেওয়ার পরেই কিন্তু হামলা হয়েছে। একটা অদ্ভুত, তারা হয়তো সাহস দেখিয়ে ফেলেছিলেন, ওই বললাম শান্তিপূর্ণ ভোট হবে হয়তো ধরে ফেলেছিলেন। এত নিরাপত্তা বাহিনী, পুলিশ, নিরাপত্তা বাহিনী, কেন্দ্রীয় বাহিনী সবাই একসঙ্গে সাহস দিচ্ছে, সেই সাহসে ভর করে ভোট তো দিয়ে ফেলেছেন। কিন্তু সঙ্গে সঙ্গে বললাম যত বেশি এক্ষেত্রে সাহস তত বেশি হিংসা, তত বেশি অপরাধ তত বেশি শাস্তি। ভোট দেওয়ার অপরাধে এক ভোটারের আঙুলে নাকি কোপ পড়েছে, ওই আঙুল দিয়েই তো ভোট দেয়। কি শাস্তি ভাবুন তো, 10 বছরের শাসন, 10 বছরের ভয় ভুলে ভোট দেওয়ার শাস্তি, আঙুলে কোপ। কথায় কথায় না তৃণমূল নেতারা ওই 34 বছরের বাম আমলের কথা বলেন। বাম আমলের কথাটা একটুখানি মনে করিয়ে দেওয়া তাদেরও দরকার। ওই আমডাঙ্গায় ভোটার আক্রান্ত হয়েছে, এই খবরটা শুনলে তাদেরও মনে করিয়ে দেওয়া যেতে পারে 1991 সালের ওই পঞ্চায়েত ভোটের কথা। তখন বাম আমল। হাওড়ার আমতায় ভোট দেওয়ার অপরাধে 6 থেকে 7 জন কংগ্রেস কর্মীর হাত কেটে নেওয়ার অভিযোগ উঠেছিল সিপিআইএমের বিরুদ্ধে। সেদিক থেকে দেখলে বর্তমান শাসক বলতেই পারেন যে আমডাঙ্গার এই ভোটারের কপাল ভালো, একটা মাত্র আঙুল গেছে। কে বোঝাবে বলুন তো? একটা ভুলের জবাবে আরেকটা ভুল করলে প্রথম ভুলকেই স্বীকৃতি দেওয়া হয়। আর তারা এখনও কেউ বলেননি, ওই উদাহরণটা দেননি, কিন্তু আমি দুটো ঘটনা তুলে ধরলাম জাস্ট। ওটা ভুল হয়েছিল বলেই তো, এরকম অনেকগুলো ভুল হয়েছিল বলেই তো 11 সালে মানুষ তৃণমূলকে বেঁচেছিল। সেই ভুলেরই যদি পুনরাবৃত্তি হয়, তাহলে প্রথম কথা ওই প্রথম ভুলটাকে আইন সিদ্ধ করে দেওয়া হয়। আর দ্বিতীয়, যারা অতীতের ভুলকে আইন সিদ্ধ করেন তারা সম্ভবত ভুলে যান যে এই ভুলের ভবিষ্যৎ সেটা কিন্তু আগে যারা ভুলটা করেছিল তাদের মতোই হতে পারে। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। বুনিয়াদী বিদ্যালয়ে আমাদের সেই ভোট দিয়ে আমি ফিরে আসছি, যখন রাস্তায় তৃণমূলের গুন্ডা বাহিনী আমার উপরে আক্রমণ করে এবং আমাকে ছুরি দিয়ে এখানে আঘাত করে, এবং আঘাতটা খুবই মারাত্মক আঘাত, আঙুলটা প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। আমি আমডাঙ্গা হসপিটালে যাই, আমডাঙ্গা হসপিটাল থেকে রেফার করে বাস হসপিটালে পাঠিয়েছে।
এর আগে 4 দফায় ভোট হয়েছে। ধমক ধমকের অভিযোগ উঠলেও ভোটারের রক্তাক্ত হওয়ার অভিযোগ সেভাবে ওঠেনি। আর ভোট দেওয়ার অপরাধে ভোটারকে মেরে হাসপাতালে পাঠানোর কথাও তো শুনিনি। তাহলে 5ম দফায় কেন এমন ঘটনা ঘটল? আমার মনে হয় দুটো কারণ। প্রথমত, নির্বাচনটা এবার বেশ কম্পিটিটিভ জায়গায় পৌঁছচ্ছে, অ্যাকচুয়াল কম্পিটিশানে পৌঁছচ্ছে, মানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে। 2019-এর লোকসভা ভোটের নিরিখে উত্তরবঙ্গে তৃণমূলের হারানোর বিশেষ কিছু ছিল না, অর্থাৎ পুরোটাই গেইন করার, অর্থাৎ জেতার সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু যদি বাই এনি চান্স আগের রেজাল্টই হতো তাহলে তো সেটা তাদের কাছে আলাদা করে হারানোর ব্যাপার নেই। কিন্তু দক্ষিণবঙ্গ, সেখানে ব্যাপারটা পুরো আলাদা। এখানে তৃণমূলের শক্ত ঘাঁটি। দক্ষিণবঙ্গের 34টা আসনের সিংহভাগ দখলে রাখার একটা তাগিদ রয়েছে তাই তাদের মধ্যে। কারণ তাদের তো যা মার্জিন বাড়ানোর, ওখান থেকে যদি কিছু আসে সেটা বোনাস, এখান থেকে এটা তো তাদের কাছে শিওর শট, সেইটাকে তো ধরে রাখতে হবে। তাই জন্য বাড়তি তাগিদ কাজ করবে, এটাই তো স্বাভাবিক। এবার একদল যদি বাড়তি তাগিদ দেখায়, অন্য দল তখন বাড়তি উদ্যম দেখাবে, অন্যরাও চেষ্টা করবে সেটার সঙ্গে পাল্লা দিতে। এই যুক্তিটাই আমাকে দ্বিতীয় কারণ খুঁজতে সাহায্য করছে। দেখুন, এখন তো প্রতিযোগিতার যুগ, কম্পিটিশনের সময়, কাজেই প্রত্যেকেই চাইবেন তাদের অতীতের পারফরমেন্সকে ছাপিয়ে যেতে। 2019-এর লোকসভা ভোটে 18টা আসন জিতেছিল বিজেপি, তার মধ্যে ওই বনগাঁ, ব্যারাকপুর আর হুগলির মতো সিট ছিল। এই 3 কেন্দ্রে কিন্তু আজ ভোট ছিল। 3 বিদায়ী সাংসদের মধ্যে লকেট চট্টোপাধ্যায় আর অর্জুন সিংকে দেখলাম দিনভর প্রচুর দৌড়ঝাঁপ করলেন, প্রচুর। 2019-এর ওই 18 আসন ধরে রাখতে বা 18-র রেকর্ড ভাঙতে যেটাই লক্ষ্য থাকুক, তারা তো 30-35 অনেক রকম তাদের সামনে টার্গেট আছে। তো যাই ঘটুক, অন্তত ওই 18টা ধরে রাখতে গেলেও তো বিজেপিকে এই 3টে আসন জিততেই হবে, তারা তো জিততেই চাইবে। সেই জন্যই কি আজ প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ওই অর্জুন, লকেটের মতো প্রার্থীরা অনেক বেশি পরিশ্রম করলেন। অনেক বেশি হ্যাপেনিং ছিল উলুবেড়িয়া, হাওড়া, শ্রীরামপুর আর আরামবাগ। এর মধ্যে শ্রীরামপুরে নজর কেড়েছেন সিপিআইএমের প্রার্থী দীপশিতা ধর। বাম প্রার্থীরও তাগিদ দেখানোর কারণ আছে, কারণ 19 আর 21-এর দুটো ভোটে শূন্য হয়ে যাওয়াটা, এটা বামেদের কাছে একটা বড় ধাক্কা। বামেদের অনেককেই বলতে শুনেছি যে শ্রীরামপুর নিয়ে তারা আশাবাদী। আশায় বাঁচে চাষা, রাজনৈতিক দলগুলো আশায় বাঁচে। সেজন্যই তো ওই ভোটের দিন যে যতটা পারে দৌড়ঝাঁপ করে। আসলে আমাদের উলুখাগড়াদের জীবনটা শুধু এই তাগিদে মাঝে মধ্যে একটু মুশকিলে পড়ে যায়, এটাই হচ্ছে সমস্যা। আফটার অল এটা গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব, তো একটু আধটু সমস্যার মধ্যে পড়তে হতে পারে, उत्सवटा तो होते हैं। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। কথায় বলে দিনের শুরুটা দেখে দিনটা কেমন যাবে বোঝা যায়। আপাতত ভোট অশান্তির ছবিটা অনেক কম হলেও পঞ্চম দফার ছবিগুলো বলে দিচ্ছে সামনে চ্যালেঞ্জ বাড়ছে নির্বাচন কমিশনের। ধনেখালিতে লকেটের চোর স্লোগানের পাল্টা অসীমার ডাকাত স্লোগানে ধুমধুমার বেঁধে যায়। যদিও দিনভর লকেট চট্টোপাধ্যায় ছুটে বেড়ান তার কেন্দ্রের এ প্রান্ত থেকে ও প্রান্তে। ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিংও দিনভর খবরে থেকেছেন। এটাই তো স্ট্র্যাটেজি ছিল না, তৃণমূল থেকে তৃণমূলকে লড়িয়ে আমাকে জিততে হলো। তৃণমূলের লোকরাই অর্জুন সিংকে ভোট করিয়ে দিয়েছে। দেখেছেন তো যেখানে যেখানে ডিস্টার্ব ছাড়া আমি কোনো বুথে গেছি, কোনো বুথে যাইনি। টিটাগড়ে ভাঙচুর হয় বিজেপি নেতা কৌস্তব বাগচির গাড়িতেও। পাঁচলায় সিপিআইএম প্রার্থীকে ঘিরে জয় বাংলা স্লোগান দেয় তৃণমূল। একাধিক বুথে গিয়ে এজেন্ট বসান শ্রীরামপুরের সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর। যেখানে যেখানে আমাদের এজেন্টরা রয়েছেন এমন একটা জায়গা তো এবার ভয় দেখিয়ে বন্ধ করা যাবে না। এদিন
গুলি বোমার অভিযোগ উঠেছে হাওড়ার লিলুয়ায়। রক্তারক্তি কাণ্ড ঘটেছে হাওড়ায়। দিনভর সক্রিয় থাকতে হয়েছে পুলিশ আর কেন্দ্রীয় বাহিনীকে। উত্তপ্ত ছিল আরামবাগও। মার খান খানাকুলের রাজহাটি 1 নম্বর পঞ্চায়েতের বিজেপি উপপ্রধান তপন বাগ। আরও 2 দফার ভোট বাকি। তার আগেই এদিনের ভোটে শ্রীরামপুর থেকে হুগলি, বনগাঁ থেকে ব্যারাকপুর সংঘর্ষ, রক্তপাতের বিচ্ছিন্ন বেশ কিছু ছবি দেখতে হলো বাংলাকে। দেখুন, আপাতত যেটুকু দেখছি তাতে মনে হচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশনের আসল লড়াইটা এই বাংলার ক্ষেত্রে এবার শুরু হলো। বাকি 2 দফা এই শান্তিপূর্ণ নির্বাচনের তকমা ধরে রাখতে কেন্দ্রীয় বাহিনীকে আরও বেশি ঘাম ঝরানোর পরামর্শ দিতে পারেন কমিশনের কর্তারা। কিন্তু বাহিনী কি এই 5ম দফার পর একটু বেশি সাবধানী হয়ে যাবে? এটা বলছি কারণ আছে। হুগলি লোকসভায় এক জায়গায় গতকাল ওই কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ভোট সামলাতে আসা কেন্দ্রীয় বাহিনী সেখানে কিন্তু মহিলা কর্মী সেভাবে থাকেন না। আর বাংলার রাজনীতি সম্পর্কে যারা ওয়াকিবহাল তারা জানেন যে বাহিনীর সামনে বহু ক্ষেত্রেই, সে নন্দীগ্রাম দেখেছি, সিঙ্গুর দেখেছি, বা এই হালফিলে সন্দেশখালী তো দেখেইছি, ওই মহিলাদের কিন্তু ঢাল করতে চান নেতারা। এবার এক্ষেত্রে তাহলে কি হতে পারে? সন্দেশখালীর পরবর্তী সময় কিন্তু মহিলাদের নিরাপত্তার বিষয়টা অন্য মাত্রা পেয়ে গেছে, ভোটের সবথেকে বড় ইস্যু হয়ে গেছে। তা সেই বিতর্কে কেন্দ্রীয় বাহিনী কি নিজেদের ভুলে জড়িয়ে পড়লো, নাকি তাদের জড়িয়ে দেওয়া হলো? মানে এটা যদি সত্যি হয়, কোথাও গিয়ে বাহিনী কি পরের ফেজগুলোতে একটু শেকি হয়ে যাবে না, একটু ভয়ে ভয়ে থাকবে না? তাহলে তো তাদের উইক পয়েন্টটা ওই রাজনীতিকরা ধরে ফেলবেন। আর রাজনীতিকরা যদি একবার বাহিনীর উইক পয়েন্ট ধরে ফেলেন, মানে এখন পর্যন্ত ভোট যা শান্তিপূর্ণ সেটা তো এই কোথাও গিয়ে কেন্দ্রীয় বাহিনীর জন্যই। তারাই যদি একটুখানি নিজেরা ব্যাকফুটে চলে যায়, তাহলে ব্যাপারটা শান্তিপূর্ণ রাখাটা একটু কঠিন হয়ে যাবে না? এটা অবশ্য ওই বললাম না, ওই রাজনীতিকদের ওপর একটু বেশি ভরসা রেখে চিন্তাভাবনা করা আর কি। ওরা ওই ভবিষ্যৎটা অনেক বেশি দেখতে পান, সব কিছু আগাম আঁচ করতে পারেন, ওই জন্যেই আর কি। অবশ্য সব সময় কি আর তারা পারেন? এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবন ওরফে স্বপন বন্দ্যোপাধ্যায়, হাওড়া কেন্দ্রের ভোটার বাবন ভোটার হয়েছিলেন তার কারণ তিনি ভেবেছিলেন যে তিনি কোনো না কোনো সময় এই হাওড়ার থেকে প্রার্থী হবেন। প্রার্থী তো হনইনি, এবার আজ ভোট দিতে গিয়ে দেখেছেন ভোটার তালিকা থেকে তার নামটাই বাদ চলে গেছে। ভাবুন তো, প্রার্থী ভাগ্যিস হননি। প্রার্থী যদি ভোট দিতে না পারত, তাহলে তো শাসক দলের পক্ষে একটা বিরাট বড় বিড়ম্বনার বস্তু হয়ে যেত। সেটার থেকে তো অন্তত দল কোথাও গিয়ে ছাড় পেল। এই পাওয়াটাই কি রাজনৈতিক দলের জন্য কম পাওয়া? Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.